রোকেয়া প্রাচী আওয়ামী লীগ নেত্রী, তার কাছে যাব। রোকেয়া প্রাচী, আপনি আওয়ামী লীগ নেত্রী, কিন্তু আপনারা কি করেছিলেন জঙ্গি দমনে? আপনারা কি করেছিলেন? অনেকে তো এটাও বলেন যে আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি হিন্দু তাদেরকে নিধন করা হয়েছে, সবচেয়ে বেশি মন্দির ভাঙা হয়েছে। পশ্চিমবঙ্গকে অশান্ত করবার পেছনে আপনারাও আছেন, কারণ আওয়ামী লীগ বাংলাদেশকে তো পরিষ্কার করেছে, কিন্তু বাংলাদেশের আবর্জনা, এই জঙ্গি আবর্জনা সব পশ্চিমবঙ্গে ঢুকেছে। না, আমার কাছে মনে হয় এটি সত্য নয়। আওয়ামী লীগ এর জন্য দায়ী না, কারণ আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ যে সকল জঙ্গিদেরকে, সন্ত্রাসীদেরকে যেভাবে অ্যারেস্ট করে যে সাজা দিয়ে জেলে ভরেছিল, আজকে 5ই আগস্টের পরে কিন্তু আমরা দেখছি তারা বেরিয়ে আসছে। কাজে আওয়ামী লীগের উপর যে দোষটা চাপাচ্ছে এখনকার সময়ের এই অবৈধ অসাংবিধানিক সরকারের মানে পেইড লোকজন, তারা ভুল বলছে। এবং আওয়ামী লীগ আমলে সনাতনীদের উপর কোন রকমের মানে বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া সেরকম নির্যাতন হয়নি। আজকে যে নির্যাতনগুলো আমরা দেখছি, কিন্তু রোকেয়া প্রাচী, আপনি যখন এই কথাগুলো বলছেন ইউটিউবে, আমাকে যারা দেখছেন অন্যান্য দেশ থেকে এবং বাংলাদেশিরা, তারা তো বলছেন আপনি মিথ্যা কথা বলছেন। আপনি আপনার এই কথার মধ্যে অনেকে নির্দিষ্টভাবে লিখে বলছে যে আপনাদের সময় সবচেয়ে বেশি মন্দির ভাঙা হয়েছে, আপনাদের সময় যারা মন্দির ভেঙেছে বা যারা ব্লগারদেরকে মেরেছে তারা বাংলাদেশ থেকে, শুনে নিন, বাংলাদেশকে পরিষ্কার করতে গিয়ে পশ্চিমবঙ্গকে ধাপার মাঠ বানিয়েছেন। এটা কি সত্য না মিথ্যা? একদমই মিথ্যে। দেখেন, 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত আমাদের 64টি জেলায় 49টি জেলা বা মেট্রোপলিটন এলাকায় মন্দির ভাঙচুর হয়েছে। শুধুমাত্র জেলার কথা বলছি, 49টি। কাজে উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আরো অসংখ্য আছে। এরকম ঘটনা এ যাবৎকালে বাংলাদেশের ইতিহাসে ঘটেনি। 1971 সালের যেভাবে সনাতনীদের উপরে যে গণহত্যা বা যে ধরনের নির্যাতন হয়েছিল, এখনকার যে স্ট্যাটিস্টিক্স সেটি সেই সময়কেও হার মানা। না, আমি সব বুঝলাম দিদি, আমি সব বুঝলাম। আমি সে প্রসঙ্গে আসছি দিদি, আবারও বলছি, কলকাতা বা ভারত যদি সুরক্ষিত না থাকে, কলকাতা বা ভারত যদি সিরিয়া বা ইসরায়েল বা প্যালেস্তাইন বা অন্যান্য দেশের মতন একটা ট্রাবলসাম জায়গাতে চলে যায়, আপনারাও কিন্তু নিরাপদ থাকবেন না। সুতরাং সেই জায়গা থেকে আপনাদের কি দায় ছিল না? আপনি যেটা বলছিলেন, শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি দায় ছিল না রোহিঙ্গা সমস্যাটা মিটিয়ে দেওয়া 2023-24-এর মধ্যে? রোহিঙ্গার সমস্যাটা আছে বলে তো আজকে এত রোহিঙ্গা কাটাতার পেরিয়ে আসছে। আওয়ামী লীগও বা কি করেছে? না, আমি আপনাকে বিষয়টা, আপনার দুটো অংশের প্রশ্ন। একটি হচ্ছে আওয়ামী লীগ আমলে কি হত্যা হয়েছে আর এখন কি হচ্ছে, দুটোর হিসেবটা আমি আপনাকে দিচ্ছি। গণজাগরণ মঞ্চ যখন যুদ্ধাপরাধীর বিচারের প্রক্রিয়াটি শুরু হলো, সারা বাংলাদেশের মানুষ যখন যুদ্ধাপরাধীর বিচারের জন্য রাস্তায় নেমে এলো, সেই সময় আমাদের সাথে যে সকল ব্লগার অ্যাক্টিভিস্টরা কাজ করছিল, সেই সময় এক্সট্রিমিস্ট যারা ছিল তারা ব্লগার এবং অ্যাক্টিভিস্টদেরকে টার্গেট করে কিলিংটা করেছিল। এবং সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগ এবং সে সময় শেখ হাসিনা, তিনি কিন্তু সেই জঙ্গি, সেই এক্সট্রিমিস্ট যারা ছিল, সন্ত্রাসী, আসামি, ক্রিমিনাল, তাদের সকলকে কিন্তু শাস্তি দিয়ে জেলে ভরেছিল। না, শাস্তি দিয়ে না, আপনারা ফাঁসি দিতেন, আর যারা বেঁচে যেত ফাঁসির ভয় তারা পশ্চিমবঙ্গে পালিয়ে আসতো বলে বারবার বলা হয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদেরও তো দায় আছে। আজ পশ্চিমবঙ্গে এত জঙ্গি, এত লস্করে তৈবার জঙ্গিরা, তারা কি করে বাংলাদেশ থেকে আসতে পারছে? ইউনূসের সরকার তো এসছে 100-150 দিন হলো, আগস্ট মাস থেকে। তার আগে কি করেছেন আপনারা? তার আগে আমরা তাদেরকে তার আগে তো আপনারা এরকম ঘটনা দেখেননি। তার আগে কি এরকম নিধন দেখেছেন? তার আগে কি এরকম জঙ্গি হামলা দেখেছেন? বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনার সময়কালের কথা বলছি। শেখ হাসিনার সময়কালে তিনি কিন্তু চেষ্টা করেছেন জঙ্গি সন্ত্রাসীদেরকে দমন করবার, এবং তার নজির রয়েছে। আমি আপনার যেহেতু সময় কম, আমি আপনাকে 5 তারিখের ঘটনাটা বলছি। 5 তারিখ থেকে আজকে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে, সেখানে আপনি দেখেন 5 তারিখের পরপরে আমরা দেখলাম অজস্র জঙ্গি, সন্ত্রাসী, ক্রিমিনাল ছাড়া পেয়ে গেল, এবং 5 থেকে 8 পর্যন্ত যা কিছু অপকর্ম ঘটলো সেটার জন্য ইন্ডেমনিটি দেওয়া হলো। তার মানে জঙ্গি সন্ত্রাসীদের সাথে অবৈধ অসাংবিধানিক সরকার ইউনূসের একটা আতাত ঘটেছে। এবং আমরা আজকে দেখছি প্রকাশ্যে ঘোষণা দিয়ে একদম মানে প্যারামিলিশিয়া গঠনের মতো কার্যক্রম তারা করছে, জঙ্গি ট্রেনিং দিচ্ছে। এবং আরো সিগনিফিকেন্ট একটি কথা আপনাকে আমি বলি, জাস্ট 2 থেকে আড়াই মাস আগে ঢাকা শহরের রাস্তায় প্রকাশ্যে
তারা জঙ্গি ফ্ল্যাগ নিয়ে কিন্তু মিছিল করেছে প্রকাশ্য দিবালোকে, এবং এগুলো যদি চাই একদম 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 আমার যেহেতু অন্যান্য যারা অতিথিরা রয়েছেন, দীপাঞ্জন চক্রবর্তী ভারতের ইন্টেলিজেন্স শেষ করি, যদি ডক্টর মোহাম্মদ আমি শেষ করি, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চাইতেন যে জঙ্গি তৎপরতা কমাবে, বাংলাদেশের সন্ত্রাসী কমাবেন এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে এই যে সাংঘর্ষিক বিষয়টি ঘটছে সেটিকে নিয়ন্ত্রণ করবেন, তাহলে 2.5 মাস আগে আমরা যে জঙ্গিদেরকে এবং 5ই আগস্টের পর যে সন্ত্রাসীদেরকে তারা ছেড়ে দিয়েছিল এবং তাদেরকে অবাধে কার্যক্রম পরিচালনা করতে দিয়েছে, আমি ঠিক এই জায়গাতে রোকেয়াদি আমি খুব ইনস্ট্যান্ট ডিসিশন নিই, ওই 2 মিনিটে চাউমিন বানানোর মতন। এবং ঠিক সেই জায়গা থেকে আমি দীপাঞ্জন চক্রবর্তীকে জিজ্ঞেস করবো, ঠিকই তো রোকেয়া প্রাচী বলছেন যে আপনাদের নিজেদেরই এইটাকে ক্লিন আপ করতে হবে, অর্থাৎ বাংলাদেশের ইউনূস সরকার এই সন্ত্রাসবাদীদেরকে সাফাই বা জঙ্গল পরিষ্কার করবে না, জঙ্গল পরিষ্কার ভারতকেই করতে হবে। এবং এই যে আবর্জনা বা কাচরা এই মুহূর্তে ছড়িয়ে রাখা হয়েছে, সেই কাচরা বা আবর্জনা বা পোকামাকড়কে পরিষ্কার করবার জন্য ভারতের কি অবিলম্বে উচিত নয়? পিওকেতে যে দাওয়াইটা দেওয়া হয়েছিল, হঠাৎ করে হেলিকপ্টার নেমে গেল, হঠাৎ করে হুশ করে কি একটা হয়ে গেল, এরকম বাংলাদেশেরও বিভিন্ন যে জঙ্গি ট্রেনিং ক্যাম্পগুলো তৈরি হয়েছে ভারত লাগোয়া জায়গায়, এবং সেটা আমি ম্যাপেও আবার দেখানোর জন্য বলবো, একদম যে ট্রেনিং ক্যাম্পগুলো তৈরি হয়েছে সেই ট্রেনিং ক্যাম্পগুলো গুড়িয়ে দেওয়ার জন্য ভারতের কি উচিত নয় একটা সাডেন কমান্ডো অপারেশন করার? যে ম্যাপটা দীপাঞ্জন চক্রবর্তী আপনিও দেখতে পাচ্ছেন, একদম মিজোরাম, মণিপুর, মেঘালয়ের পাশে এই খাদিমনগর ন্যাশনাল পার্ক, মেঘালয় অসমের একদম পাশে, ব্রাহ্মণবেড়িয়া ত্রিপুরার একদম পাশে, মিজোরামের পাশে নৈকংছড়ি, এই সমস্ত জায়গাতে তো আইসিস ট্রেনিং হচ্ছে। কেন আমরা এখনো চুপচাপ বসে থাকবো? দীপাঞ্জন চক্রবর্তী প্লিজ বলুন। দেখো, প্রথমত এই মুহূর্তে ভারত সরকারের যেটা করা উচিত বলে আমি দাবি করছি অন ক্যামেরা, যে পশ্চিমবঙ্গের নির্দিষ্ট অঞ্চলগুলোতে বর্ডারের 7টা জেলাতে 355 ধারা ইমিডিয়েট ডিক্লেয়ার করা উচিত। যেরকম ভাবে রোজ বেরোচ্ছে আল কায়দা, আনসারুল্লাহ বাংলা, আইসিস বা তেহরিকে মুজাহিদিন, এগুলো এখন পশ্চিমবঙ্গ সরকারের কন্ট্রোলের বাইরে চলে গেছে। যেটা আমরা বারবার বলেছি তোমাদের চ্যানেলে, কে শাসক দল বাঘের পিঠে বসেছে, সেই বাঘের নাম সন্ত্রাসবাদ। এই বাঘ থেকে নামলে এই বাঘ কিন্তু খেয়ে ফেলবে। এতদিন যাদের সেফ হেভেন বলা হয়েছে সেই সেফ হেভেন নয়। কারণ সমস্যাটা কোথায় ময়ূক, তুমি বর্ডারের ওপারে দেখছো, যেটা আমি বারবার বলি যে পশ্চিমবঙ্গ কেন সন্ত্রাসবাদীদের পীঠস্থান হয়ে উঠেছে। এখানে একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্টের কথা বলি, সহযোগী পরিবেশ কোনো বোর্ড লাগিয়ে দিয়ে সেখানে লিখে দেওয়া না যে সহযোগী পরিবেশ। অত্যন্ত প্রভাবশালী ক্ষমতাশালী বাংলা কলকাতার মেয়র, আমি বলতে বাধ্য হচ্ছি যে একজন মেয়রের মতো লোক, তিনি ওই চেয়ারে বসেন, তিনি যদি সন্ত্রাসবাদী টেরোরিস্ট কথাটা বলতে ওনার জিভে প্রবলেম হয় আর উনি ওদের ক্রিমিনাল বলেন, আমি শুনছিলাম ওনার কথা। এটা হচ্ছে কন্ডিউসিভ এনভায়রনমেন্ট বা পরিবেশ, একটা সহযোগী পরিবেশের বার্তা দেওয়া যে আমরা তোমাদের সন্ত্রাসবাদী মনে করি না, তোমরা ক্রিমিনাল। দীপাঞ্জন আমি একবার আপনাকে ইন্টারাপ্ট করছি। আপনি যখন বললেন ফিরহাদ হাকিমের এই শব্দটা, আমি নিজেও এটা স্ট্রাইক করেনি, একবার একটু দর্শকেরও অনেকেরও হয়তো এটা কানে বাজেনি শব্দটা। সত্যি সন্ত্রাসবাদী বা টেররিস্টকে কি ক্রিমিনাল বলে শুধুমাত্র লঘু করেছে ফিরহাদ হাকিম? একবার যদি পিসিআরকে বলি ওইটুকু অংশ আরেকবার চালানোর জন্য আজকের যে বাইকটা। বাংলাদেশে যেহেতু অনেক রকম ক্রিমিনালদের ছেড়ে দিয়েছে এই সরকার, অ্যাকচুয়ালি নাও দি একটা কান্ট্রি অফ হুলিগেন্স হয়ে গেছে। তারা তাদের ছেড়ে দিয়েছে এখন সব থেকে কাছে এখানে, তাই এখানে কারা আসছে আমি জানি না, কাদের অ্যারেস্ট করছে জানি না। কিন্তু আমাদের দেশে রাজ্য পুলিশ অত্যন্ত সক্রিয়তায়, আপনারা 4টে জঙ্গির কথা বলছেন, কিন্তু 62 দিনে 2টো রেপ মার্ডারের কনভিকশন হয়ে গেল, সেইটা কিন্তু বড় করে দেখাচ্ছে না। অর্থাৎ দীপাঞ্জন চক্রবর্তী ইসলামিস্ট র্যাডিক্যাল বা ইসলামী মৌলবাদী এই শব্দটা বলতে ফিরহাদ হাকিমের বোধহয় কোনো সমস্যা হচ্ছে। ইউনূসের জেল থেকে শুধুমাত্র ক্রিমিনাল বেরোচ্ছে, মানে চুরি ছাচ্চুরি এই সমস্ত কিছু করে ক্রিমিনালরা বেরিয়ে পশ্চিমবঙ্গে আসছে না। দেখো ময়ূর, পরিষ্কার ভাষা, আমি দর্থহীন ভাষায় বলছি, সাদাকে সাদা কালোকে কালো, আমার কোনো প্রবলেম নেই। ঘটনাচক্রে আজকে
একই ফ্রেমে, একই টেলিভিশন নেটওয়ার্কে একই ফ্রেমে তিনজন ব্যক্তি রয়েছেন। তুমি রয়েছো, সন্ময়দা রয়েছেন, আমি এই অধম রয়েছে। আমরা তিনজনই কিন্তু এখন আল কায়দার বা আনসারুল্লাহ বাংলার খুব প্রিয়জন হয়ে উঠেছে। আর কারা আমাদের প্রিয়জন বানাচ্ছে? জসিমউদ্দিন রহমানি, যে 7 জন ব্লগারকে হত্যার দায়ে যাবজ্জীবন ছিল, তাকে ইউনূস সরকার ছেড়ে দিয়েছে। জাকিরুল্লাহ ওই আনসারুল্লাহ বাংলার হিট অ্যান্ড রান অ্যাকশনের প্রত্যেক কটা মার্ডারের জন্য সে ইনভলভ, তার ফাঁসির অর্ডার হয়েছিল, তাকেও ছেড়ে দেওয়া হয়েছে। আর তাদের যদি কলকাতার মেয়র বলেন ক্রিমিনাল বা হুলিগানস, তাহলে কিন্তু আমার বিভিন্ন রকম সন্দেহ জাগবে, এবং আমার মনে হয় বাংলার মানুষের সন্দেহ জাগা উচিত। না হলে সম্ভবত, আমি দুশ্চিন্তা রয়েছি, সম্ভবত এটা বাংলার মানুষের এই 2024-এর 25শে ডিসেম্বর শেষবার আপনারা ভালোভাবে ক্রিসমাস মানাচ্ছেন, বড়দিন মানাচ্ছেন। সামনের বারের বড়দিনের ভরসা নেই। যেখানে মেয়র বলছেন সন্ত্রাসবাদী বলতে তার ভয় লাগছে, তিনি ক্রিমিনাল বলছেন, হুলিগানস বলছেন, এটা একটা পরিষ্কার বার্তা যাচ্ছে। আমি সন্ময়দার কাছে যাব। সন্ময়দা, যেহেতু আর 1 মিনিট বাকি আছে, সন্ময়দা আপনি কি করে দেখছেন ব্যাপারটাকে? মানে আমরা জবাব চাই বাংলাতে বিগত 3 বছর ধরে এই কথাগুলোই বলে এসেছি, এই থ্রেটের কথাই বলে এসেছি। দর্শক হয়তো ভেবেছে আমি কল্পকাহিনী বলছি। ময়ূক, রিপাবলিক বাংলা দীর্ঘদিন ধরে যে কথাগুলো বলে আসছে সবকটাই প্রমাণিত হচ্ছে। আমি শুধু এখানে একটা ছোট্ট পয়েন্ট অ্যাড করব। বাংলাদেশে যখন হিন্দু নিগ্রহ হচ্ছে, হিন্দুরা নিগৃহীত হচ্ছে, এই শব্দবন্ধটা এ রাজ্যের সরকারে থাকা ক্ষমতাসীন দল কিংবা বামপন্থীরা দীর্ঘদিন ধরে উচ্চারণ করতে পারেননি। তারা ওটাকে ডাইলুট করার জন্য বলেছেন সংখ্যালঘুদের নির্যাতন ওপার বাংলায় এপার বাংলায় আমরা সমর্থন করি না। সেই মনস্তত্ত্ব থেকে জঙ্গিরা হয়ে যাচ্ছেন ক্রিমিনাল। ভালো করে খেয়াল করো, জঙ্গিরা হয়ে যাচ্ছেন হুলিগানস। তবু জঙ্গিকে জঙ্গি বলতে পারছেন না ফিরহাদ হাকিম। তার কারণ এই ফিরহাদ হাকিম যে কলকাতা শহরের তিনি মহানগরী, সেই কলকাতা শহরে তাঁর আমলেই তিনি মিনি পাকিস্তান দেখা মানুষ। ফলত মনস্তত্ত্বের জায়গাটা বুঝলেই পরিষ্কার হবে ফিরহাদ হাকিমরা আসলে কি অবস্থানে বিলং করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমি আবারও বলছি, সেই সব সেলিব্রিটি যারা দিনের পর দিন বলেছেন কাগজ আমরা দেখাবো না, তাদের আবার রাস্তায় এসে বলতে হবে যে তারা যেন এই কথাটা স্পষ্টভাবে বলে, কোনো আল কায়দা কোনো টেররিস্ট ধরা পড়লে তারা যদি বলে যে আমরা কাগজ দেখাবো না, সেটাকেও তারা সমর্থন করছেন। প্রকাশ্যে এসে সেই সব সেলিব্রিটিরা বাংলার মানুষের কাছে বলুন, সামনে দাঁড়িয়ে বলুন। এবং আমার যেহেতু সময় শেষ, আমি তো এখানে দাবি এটাও করব যে সেলিব্রিটিরা বলেছিল কাগজ আমরা দেখাবো না, এবার তারাও বলুক যে আমরা কাগজ দেখাবো, আমরা জঙ্গিবাদকে তোল্লা দেব না, আমরা ভারতে থেকে ভারতের খেয়ে ভারতের পাসপোর্ট ব্যবহার করে ভারতকে টুকরো করব না। বলার দম আছে বলার। বড়দিনে বড় আশঙ্কা নিয়ে আমি আজ জবাব চাই বাংলার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, কিন্তু এটা যদি সত্যি হয় কারোর জন্য ভালো হবে না। কিন্তু প্লিজ, নেতারা নেতাদের মতন থাকবে, কিন্তু আপনারা যেন ঢিলে না দাঁড়িয়ে লড়াই জারি রাখতে হবে। সঙ্গে থাকুন।